বিয়ের 15 দিনের মাথায় জানতে পারলাম আমার বর বেস্ট ফ্রেন্ড বলে যাকে পরিচয় করিয়ে দিয়েছিল বিয়ের সময়ও, যে সব সময় পাশে পাশে ছিল। আমাদের বিয়ের অধিকাংশ ছবিতেই যে মুখটি দেখা যায় সে আসলে আমার বরের দীর্ঘ বছরের প্রেমিকা। মুহূর্তেই আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। নতুন দেখা স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেল মুহূর্তেই। ওর অফিসেই বেশ ছুটি না থাকায় বিয়ের 10 দিন পর আমরা ঢাকায় চলে আসি। শুনেছি চাকরি পাওয়ার পর থেকে সে একলা এই বাসাটা নিয়েই থাকতো। সে নিজেই রান্না করতে পছন্দ করে, তাই নিজেই রান্না করত। এর বেশি আর কিছু জানি না আমি। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার তার বিষয়ে আর কিছু জানা হয়নি এখনও আমার। এই বাসায় এসেছি 4 দিন হয়ে গেছে। টুকটাক করে বাসায় সব নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমার বর স্বভাবে একটু শান্ত, তবে হাসিখুশি। আমি তো এই অল্প দিনেই তার ওপর মুগ্ধ হয়ে গেছি। অফিস থেকে আসার পর সময়কাল এক গোছা কদম ফুল এনেছিল আমার জন্য। আমি প্রেমে পড়েছি। সেদিন তার টেবিলটা গোছাতে গিয়ে একটা চিঠি পেলাম। চিঠিটি ছিল, বিলাস, যাকে স্ত্রীর সম্মান দিয়ে এনেছো মনে রেখো, সে তোমার প্রথম ভালোবাসার দাবিদার। তোমার সাথে কাটানো এতগুলো বছরের স্মৃতি, ভালোবাসা আর তোমার আদর যত্ন আমার কাছে কম কিছু না। অনামিকারে নিয়ে ভালো থেকো প্রিয়। চিঠিটা পড়ে বুঝতে পারলাম এই চিঠি যে লিখেছে তার সাথে আমার বিলাসের দীর্ঘ যাবৎ সম্পর্ক ছিল। আদর যত্ন কম কিছু হয়নি তাদের। আমি স্তব্ধ হয়ে যাই। নিজেকেই নিজে কিছু বোঝানোর ক্ষমতাও থাকে না আমার। হালকা কিছু রান্না করে তেমন করে শুয়ে থাকি। কিছুই ভালো লাগে না। বিকালে বিলাস বাসায় আসে। অনেক সামলে চলার চেষ্টা করি, কিন্তু পারি না। আমাকে দেখে সে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার অনামিকা? কিছু হয়নি, একটু শরীর খারাপ। চলো তোমাকে খাবার দিই। আচ্ছা দাও। আমি খাবার নিয়ে এলে সে আমাকেও খাইয়ে দেয়। আমি জিজ্ঞাসা করে ফেলি, তুমি বুঝলে কেমন করে আমি খাইনি? তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে অনামিকা, তুমি বিষণ্ণ। বিষ বৃক্ষের মতো সেই বিষণ্ণতা তোমার সমস্ত আনাচে কানাচে। আর তোমার এত বিষণ্ণ রূপ এত কাছে থেকেও আমি বুঝবো না সে কি হয়? কাছে থাকলেই কি শুধু ভেতরের খোঁজ পাওয়া যায়? না, যায় না অনামিকা। ভেতরের খোঁজ পেতে অনুভূতিরও অনুশীলন করতে হয়। সে অনুভূতি নিজের জন্য না, তার খোঁজও কি অনুশীলনে লাভ করা যায়? সে খাইয়ে দিতে দিতে বলল, অনামিকা কি হয়েছে তোমার বলো তো? এত বিষাদের রূপ কেন এই অবেলাতে? আমি হেসে পড়ি। তার কথায় আর ব্যবহার আমি সর্বদা মুগ্ধ হয়ে যাই। কিছুতেই বুঝতে পারি না এই মানুষটা আমাকে কিংবা চিঠির এই মেয়েটিকে কেন ঠকালো। পরের দিন কিছুই ভালো লাগে না। ঢাকার প্রীতি নামে আমার এক বান্ধবী থাকে। গল্পগুজব করলে খানিকটা হালকা হবে, তাই ভেবে প্রীতিকে বাসায় আসতে বলি। প্রীতি বলে, আমার বাসার পাশেই বিকেলেই তার একটা টিউশনি পড়ানো আছে, সেটা সেরে এই পথেই আসবে। গড়িমসি করে সারাটা দিন কেটে যায়। কিছুই ভালো লাগে না আমার। খুব জানতে ইচ্ছে করে চিঠির ওই মেয়েটিকে, কিন্তু জানা হয় না। সন্ধ্যা হয়ে যায়। বিলাস ও বাসায় ফেরেনি আজ। কিছু পরেই প্রীতি আসে। ও এসেই বলে, দুলাভাই কোথায় রে? সে আজ এখনো আসেনি রে? কি বলিস? আমি যখন টিউশনি পড়াতে আসি সে বিকেলেই তো দেখেছি এক গাদা কাঁচা বাজার হাতে নিয়ে দুলাভাই তোদের গলিতেই ঢুকলো। আমি শুনেই আমি মুহূর্তেই চুপসে যাই।
কালো মেঘ আমার পুরো পৃথিবী আঁধার করে দেয়। কাল সে বাসায় বাজার এনেছে, আজ তো আমাদের বাসায় বাজারের কোনো প্রয়োজন নাই, আর ঢাকাতে তার কোনো আত্মীয়ও নাই যে বাজার করে দেবে। এদিকে প্রীতি বলে উঠল, ফোন দে তো ভাইয়াকে। যদিও গলিতে ঢুকতে দেখেছিলাম, তবুও এখনো পৌঁছায়নি কোনো বিপদ কিনা। আমি তখন হাজার সামলানোর চেষ্টা করার পরেও চোখ থেকে জল গড়িয়ে পড়ে, হালকা চিনচিনে ব্যথা অনুভব হয়। প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে তাকে ফোন করি। বিলাস দ্বিতীয়বারে ফোনটা কেটে দেয় আর মেসেজ করে, আমি একটু বাইরে আছি, ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও অনামিকা। প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে বলি, ফোন বন্ধ আছে। গল্প আর হয়ে ওঠে না। সেও টেনশন করতে করতে চলে যায় খানিক বাদে। আমি একলা ঘরে গলা ফাটিয়ে ক্রন্দনের শব্দতে বারবার প্রতিঘাত করি। আমার ভেতর ফেটে চৌচির হয়ে শুধু জানতে ইচ্ছে করে কার কাছে আছে এই অবেলাতে আমার বিলাস। মাঝে মাঝে তাকে আমার বিলাস বলতেও ইচ্ছে হয় না, আর আবার মনে হয় সে মানুষটা আমার ভালোবাসার তো কোনো কমতি রাখেনি, আমার মন খারাপের খোঁজও তো সে রাখেনি। থাকতেই তো পারে তার কোনো বিষণ্ণ অতীত, ভালোবাসতেই তো পারে সেই বিষণ্ণতাকে সে, কিন্তু অভিমান আমার এখানেই। সেই বিষণ্ণতা যদি এতটাই মাতাল হয়ে থাকে, তাহলে শুধু শুধু কেন আমার জীবনের তোরে বেঁধে এই প্রহসন করা? আমি কিছুতেই বুঝে উঠি না, বিলাস অন্য কাউকে ভালোবাসলে, অন্য কাউকে ছাড়তে না পারলে আমারে কেন বিবাহ করলো? তখন যে ঘুমিয়েছি জানি না,